ব্যবসায়ীরা আসলে কি চায়, কথাটা যদি এইভাবে শুরু করি, ব্যবসায়ীরা কিন্তু সম্মান চায়, প্রথম যে জিনিস। কারণ ব্যবসায়ীদের সম্মান কিন্তু আসলে ঠিকমতো আমাদেরকে দেওয়া হয় না। আজকে এখানে আসতে আমাদের সংকোচ করছিল। কেন আমার মধ্যে এই সংকোচ বোধ কাজটা করবে? এটা তো কোনো কারণ ছিল না। বাংলাদেশ তো আমাদের, বাংলাদেশে তো আমরা সবাই এদেশের নাগরিক। আমরা তো সবখানেই যেতে পারি, আমাদের তো নিজেদের ভাব সবখানেই বলতে পারি। এবং কেন আমি ওখানে গেলাম, কেন আমি এখানে আসলাম না, সেটার জন্য কেন আমাকে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলতে হবে? এবং এইটা তো আসলে স্বাধীনতা বলে না। আমাকে কিন্তু বলার জন্য সুযোগ দিতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা আমাদের রাজনীতিবিদদের কাছে আশা করি এবং আমরা চাই। আমরা সেই ধরনের স্বাধীনতা চাই, আমরা সে ধরনের একটা স্বস্তিবোধ বলেন এবং সুরক্ষা চাই। প্রথমে কিন্তু এই জিনিসটা দিতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে ছোট্ট একটা দেশ, অনেকগুলো মানুষ, 180 18 কোটি মানুষ। এই দেশে এমপ্লয়মেন্ট ইজ এ বিগ চ্যালেঞ্জ, এবং এই এমপ্লয়মেন্টের জন্য আমাদের মতন দেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরকেই অ্যাড্রেস করা উচিত। সেই কিন্তু পারে সবচেয়ে বেশি জব ক্রিয়েট করতে। এবং সার্ভিস সেক্টর একেই কিন্তু ফলো করবে। আনফর্চুনেটলি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে ঠিক সেইভাবে পলিসি সাপোর্ট বলেন, সুরক্ষা বলেন, বা ওদের থেকে শোনা বলেন, এটা কিন্তু শোনে না। যদি বলা হয় পটেনশিয়ালিটি, বাংলাদেশে কিন্তু পটেনশিয়ালিটি অনেক বেশি। এই দেশের মানুষ স্পেন্ডার, দে আর নট সেভার। যে দেশের মানুষ স্পেন্ডার, সে দেশে যে কোনো ইন্ডাস্ট্রি হলে, একটা যদি ভালো যে কোনো হেভি ইনভেস্টমেন্ট করুক, বেটার কোয়ালিটি জিনিস প্রোডাক্ট করুক, সেটা কিন্তু সেলেবল হয়। এবং আমার দেশে আমার যে ড্রাইভার, সেও কিন্তু আমি যে শার্ট পরি সেটা কিনতে চায়, ধার করে হলেও। কিন্তু আমি বলি এদেশের মানুষ স্পেন্ডার, নট সেভার। এই জন্য এদেশে যে কোনো ইন্ডাস্ট্রি হওয়া সবচেয়ে সোজা। এদেশের মানুষ এগ্রেসিভ, তারা কিন্তু বেস্ট টেকনোলজি নিয়ে আসে এবং সবচেয়ে বেশি লেটেস্ট ইকুইপমেন্ট নিয়ে আসে। যে কারণে বাংলাদেশ কিন্তু যখনই গার্মেন্টসে আসছে, সাকসেসফুল হয়ে গেছে। ইট ইজ নট অনলি যে আমরা সস্তা লেবার, নো, ইট ইজ বিকজ টেকনোলজি ওয়াইজ আমরা বেস্ট টেকনোলজি নিয়ে আসি। আজকে যদি দেখেন গার্মেন্টস বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, লেদার গুডস বলেন, সিমেন্ট বলেন, সব কিছু আমরা এক্সপোর্ট করছি বিকজ দ্য লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট ইকুইপমেন্ট এই দেশে আছে এবং লেটেস্ট নো হাউ আমরা নিয়ে আসি। কিন্তু গভর্নমেন্ট যদি চায়, লাল ফিতা কোথায় তো ওরা পায়ের নিচে থাকে। লাল ফিতা আমি দেখছি তো, লাল ফিতা কোনো ফ্যাক্টরি না, পলিটিক্যাল উইল। যদি গভর্নমেন্ট ডিজায়ার করে, আমি ধরে নিলাম কথার কথা, এটা আবার কোট করে আবার অন্য জায়গায় দিয়ে দিলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, উনি বাণিজ্য মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী বলবেন যে আমি কোনো আমার ডিসিশন নিব, মেজর ডিসিশন হইলে আপনার কাছে আমি আসবো, আমাকে ফ্রিডম দেন। দ্রব্য মূল্য কমে কিনা দেখেন, ওনাকে ফ্রিডম দেন। স্বরাষ্ট্রমন্ত্রী যাকে বানাবেন বলবেন যে আমি আইন যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারি, আমাকে বাদ দিয়ে দিন, কিন্তু আমাকে ফ্রিডম দেন। কাকে কোথায় পোস্টিং দিব, কাকে কোথায় কি করবো, চাকরি বাদ দেবো, আমাকে ফ্রিডম দিয়ে দেন, দেখেন সে পারে কিনা। গভর্নমেন্ট উইল ফোর্স, বিকজ আপনার কাছে সরকার আছে, আপনার নিজস্ব পার্টি আছে, আপনার সংগঠন আছে। আপনি যেভাবে চাবেন হবে না, মানে অবশ্যই হবে, কিন্তু সেই উইল ফোর্স আমাদের নাই। আজকে আজকে দেশের টাকা নাই কেন? আজকে দেখেন, কালকে একটা সেমিনারে মাহবুব ভাই একটা সেমিনারে আমি বলতেছিলাম, আমি প্রাইভেট সেক্টর মাত্র 6% লোন আমার জন্য আমি বরাদ্দ করতে পেরেছি, মাত্র 6। আর গভর্নমেন্ট লোন নিয়েছে ব্যাংকের থেকে 27%, কারণ সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার টাকা নাই, রাজস্ব নাই।
জিডিপি এবছর 3.5% হবে। তাহলে আমি কর্মসংস্থান করবো কোথার থেকে? আমাকে যদি টাকা না দেন, আপনারা বলেছেন কর্মসংস্থান করবেন, কর্মসংস্থান তো আপনি করবেন না, করবেন তো আমাকে দিয়ে দেন। তা আজকে আমাকে দিয়ে কেমনে করবেন? আমার ব্যাংকে টাকা নাই। তাই এর জন্য কি দায়ী কি? আমরা অবশ্যই, আমি আর সরকার মিলেই তো করছি, টাকাটা বিদেশে নিয়ে গেছি। তো সেই টাকার আনার ব্যবস্থা তো করতে হবে। সেই কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমরা চাই। যারা টাকা নিয়ে গেছে বিদেশে, আমাদের সম্পদ বিদেশে পাচার করেছে, অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের যে সারা দেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু যাদেরকে ব্র্যান্ড করা হচ্ছে অলিগার্ক হিসাবে, যারা অর্থ পাচার করেছে, তারা যেমন চায়না বলেছে নেকেড অফিসিয়ালস, কোট আনকোট, তাদেরকে চিহ্নিত করেছে যাদের ফ্যামিলি বাইরে আছে, তারা সরকারি চাকরি করছে, তারা ব্যবসা করছে, তারা এমপি, তারা আর্মি জেনারেল, কিংবা তারা আইনজ্ঞ, তাদেরকে চিহ্নিত করেছে একটা কান্ট্রি করে, বলেছে দে আর নেকেড। এবং আমরা আশা করি বাংলাদেশে এই যে তরুণরা রক্ত দিয়ে আপনাদের যে পরিবর্তন এনে দিল, আপনারাও নেকড়দেরকে চিহ্নিত করবেন, আমাদেরকে ব্যবসা করার সুযোগ করে দেবেন। আমরা নতুন করে বাংলাদেশে গড়তে চাই। নতুন প্রজন্মের জন্য আপনারা নতুন অর্থনীতির দর্শন আমাদেরকে দেবেন, যে পুঁজি কাহাকে বলে, পুঁজি যাহারই হোক, ইন্ডাস্ট্রিটা কিন্তু জাতির, সেটা আজাদ সাহেবের হতে পারে ইন্ডাস্ট্রি, আমাদের মোস্তফা সাহেবের হতে পারে, ন্যাশনাল ইন্ডাস্ট্রি, সেই কনসেপ্টে যেতে হবে। অর্থাৎ সেই জায়গায় বাংলাদেশ নতুন করে দাঁড়াতে চায়। আমরা মনে করি আমাদের যে প্রশাসন আছে, সেটা কিন্তু বিগত 50 বছরে প্রমাণিত হয়েছে যে এটা একটা কলোনিয়াল প্যাটার্নের প্রশাসন, যারা ফ্যাসিলিটেটিং এখনো শিখে নাই। আমরা জীবন থেকে যা শিখলাম, সেখানে ইউনিট ফ্যাসিলিটেটার্স রাদার দেন কন্ট্রোলার, রাদার দেন অ্যাডমিনিস্ট্রেটরস। অর্থাৎ এই জায়গায় একটা বড় রকমের ফিলোসফিক্যাল চেঞ্জ আসতে হবে, এবং সেটা আপনারা বলবেন। আমাদের দেশের যে এই যে লাল পিঠার দূরত্ব মাননীয় যা আমির মহোদয় বলছেন, কিন্তু লাল পিঠা এত বেশি ভারী যে এটার জন্য তো আপনাকে কেসি অনেক বড়, এবং একটা দুইটা কেসি দেবো না, অনেক কেসি লাগবো। বিকজ আমাদের ব্যুরোক্রেসি, কয়েকদিন আগে আমাদের ফয়জুল হক সাহেব একটা কথা বলেছে যে মাইল উচ্চনা না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। উনি একজন জাতীয় ব্যুরোক্র্যাট, উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইয়ে করে, কিন্তু দেখেন ওনারা শেষ সময় উনি বলছে এই কথাগুলা, ওনারা বলে বুঝে, আমরা সবাই ভালো বলি, কিন্তু এফেক্টিভনেসটা আমরা করতে পারি না। এই যে আজকে দেখছেন এলপিজি নিয়ে বিরাট একটা সমস্যা হয়েছে। গত 1.5 বছরের মধ্যে ওনার কাছে আমি এবং আমাদের লোয়াবের নেতৃবৃন্দ আজমদের চৌধুরী 4বার গিয়েছি, সচিব মহোদয়ের কাছে 6 বার গিয়েছি, কিন্তু ওনারা নীতিমালা প্রণয়ন করতেছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে দেশে একটা বিরাট ডিজাস্টার সৃষ্টি হওয়ার পরে তারপরে এখন আমাদেরকে বলছে যেভাবে হোক, যে করে আনা হোক, বেশি প্রিমিয়াম দিয়ে আনা হোক। তো যেটা বলছি আমি এই কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে ওনারা বুঝে কিন্তু সেই জিনিসটা আমরা সহজভাবে করতে পারে না। প্রথম কথা হলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি একদম পচে গেছে। এটাকে ঠিক করার জন্য আপনারা যারাই ক্ষমতায় আসেন, এই ব্যুরোক্রেসিকে ঠিক না করা পর্যন্ত এখন তারা হয়ে গেছে আমাদের রেগুলেটর, মিনস তারা রাজা, আমরা প্রজা। তহসিলদার সাহেব থেকে সচিব পর্যন্ত, বিশেষ করে আরেকটা জিনিস, এসিল্যান্ড পোস্টটাকে ডিসলভ করা ছাড়া কোনো উপায় নাই। এটা এত খারাপ জায়গা, এত বেশি প্রায়োরিটি। একটা ক্ষুদ্র গল্প বলি, আমার একজন অফিসার আমাদের একটা মিউটেশনের জন্য গেছে কয়েক বছর আগে। তো সেখানে ডিসি সাহেবকে আমি ফোন করলাম, অল্প কথায় বলছি, এটা অনেক কথা হয়ে গেছে। তো উনি বললো যে ভাই এসিল্যান্ডে তো রিপোর্ট দেয় এডিসি রেভিনিউ, আমার তো কথা শোনা না, আমি বলছি। তা আমার লোককে পাঠালাম, এই কাজটা হয়তো 10-20-50 হাজার টাকার, সে বললো 20 লাখ টাকা দিতে হবে। তো যখন এডিসি রেভিনিউকে আমার লোক গেছে যায়, বলছে স্যার 10-20 হাজার টাকার জিনিস যদি 20 লাখ টাকা চায়, এটা কীভাবে সম্ভব? তো সে বলে ওরা বিসিএস পাস করে আসছে, এরা বিয়ে করবে, ফ্ল্যাট করবে, একটা গাড়ি করবে, বড় বড় গ্রুপ হলে 20 হাজার টাকার জায়গায় 20 লাখ টাকা না দেন, তাহলে ওরা কী করবে? তো এই হলো আমাদের উত্তর। তো ব্যুরোক্রেসি যদি অ্যাভয়েড করতে, পার্মানেন্ট ব্যুরোক্রেসি, আমি জনাব শফিকুর রহমান সাহেবকে বলতেছিলাম যে আমেরিকান সিস্টেম হচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে সাথে পার্মানেন্ট সেক্রেটারিজ অলসো পরিবর্তন হয়ে যাবে। তারা তখন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে, তাহলে সেক্রেটারিগুলা সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। তো তখন সে ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো ইয়ে নেই। দেন সেই যখনই সে কাজ করতে পারবে না, তাকে বিদায় করে দেবে, নতুন করে সরকার নিয়ে নেবে। কিন্তু সেই সিস্টেম আমাদের দেশে, মানে অ্যাটলিস্ট এশিয়াতে তো আমাদের বোধহয় সেটার প্র্যাকটিস নাই।
বাট এই ধরনের যদি আপনি বিউরোক্রেসি অ্যাভয়েড করতে চান তাহলে এই ধরনের একটা প্র্যাকটিস হয়তো করা যাবে। তো আজকের সভায় আসলে ওই আমি মনে করেছি যে মোটামুটিভাবে পলিসিগত দিক থেকে, কারণ এখন সামনে ইলেকশন, সরকার যখন সরকার গঠন করবে তখন সরকারের সাথে আমরা অ্যাক্রস দি টেবল আমরা কাজ করব। আনফর্চুনেটলি গত 1.5 বছরে বা ওই 17 বছর বা 15 বছর যাই বলেন, তখন যত কিছুই হোক না কেন সরকারের সাথে আমাদের একটা ইন্টারাকশন ছিল, মানে কিছু ভুল ছিল, ভ্রান্তি ছিল, ছিল, ঠিক ছিল, কিন্তু গত 1.5 বছরে সরকার মনে হয় যেন প্রাইভেট সেক্টর থেকে অনেক দূরে সরিয়ে গেছেন। তো এইটা হলে তাহলে আমরা তো কোনো কাজ করতে পারবো না। তো আজাদের কথা প্রেক্ষিতে আমাদের বলা যায় যে আমরা সরকারের থেকে সেই ধরনের সহায়তা যদি না থাকে তাহলে ইনভেস্টমেন্ট আপনি দেশি বলেন বিদেশি বলেন, কোনো ইনভেস্টমেন্টই দেশে আসার সুযোগ কম। তো আমরা এটুকু বলে আমি গতকালকে একটা হালকা একটা কথা বলি। গতকালকে আমি একটা ছোট্ট সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে প্রাক্তন একজন সিনিয়র সেক্রেটারি সরকারের, উনি বলছিলেন যে আমাদের সমাজে, আমাদের বাড়িতে আমরা সবাই এগ্রিকালচারিস্ট। তো আমি বললাম সবাই কেমন এগ্রিকালচারিস্ট হবে, কিভাবে? বললেন স্পেলিংটা একটু আছে, সেটা হলো AGREE এগ্রিকালচার। তো ওটা হলো যে আমরা বাড়িতে শান্তি বজায় রাখার জন্য আমরা সবাই এগ্রিকালচার ব্যবহার করি, না হলে শান্তির সমস্যা হতে পারে। তো সেইভাবে আমরা মানে ততএব আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের, বিবর্তনের সমস্ত কিছুতে আমরা নিজেরা যদি পারস্পরিকভাবে আলোচনার মাধ্যমে এগ্রি করি, অ্যান্ড এগ্রি টু ডিসএগ্রি, সেটা হতে পারে, সেই ধরনের অবস্থাও আমরা করতে পারি। কিন্তু আপনি আমাকে শুনবেন না, তারপরে ইউ উইল ইম্পোজ সামথিং অ্যান্ড আস্ক মি টু গো ফর দি ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, সেটা হবে না। ওভার স্পেন্ডিং লেড ব্যাংক্রাপসি, মানে আমাদের ওই যে মেগা প্রজেক্টস একটা ফেটিশ ছিল, বাট মেগা প্রজেক্টসের আমার বিরুদ্ধে না, কারণ আবার আপনাদের মনে করবেন না যে আরেকটা আমাদের আরেকজন মানে প্রতিদ্বন্দ্বী দল বলেছে মেগা প্রজেক্ট নেব না। আমি মনে করি না যে এমন কোনো ইয়েস অর নো, মানে বলা হয় যে নেভার সে নেভার, তো প্রয়োজন হলে নেব, কিন্তু এই মেগা প্রজেক্টগুলোর কারণে ওভার স্পেন্ডিং, মেগা প্রজেক্ট ইটসেলফ কিন্তু আমাদের ক্ষতি করেনি। যেমন আপনি আপনার ছেলেকে, মেয়েকে, কন্যাকে বিদেশ পাঠাবেন, অফকোর্স বেটার কোয়ালিটির জন্য আপনি বেশি ইনভেস্ট করবেন, কিন্তু সেখানে যদি এজেন্টগুলো পথে পথে যদি আরও 10, 20, 30, 40% বা দ্বিগুণ ত্রিগুণ হয়ে যায়, 30,000 কোটি টাকার প্রকল্প যদি শেষ হতে হতে 60-70 হাজার কোটি টাকা লাগে, তখন এই ট্যাক্স পেয়ারদের উপর বিরাট বার্ডেন হয়ে দাঁড়ায়। There is no master plan for the number one industry of the country, not a comprehensive plan. So we need a comprehensive plan to move forward. And if you see the Vietnam and India, the two most biggest competitor of Bangladesh in the textile in the coming years, I'm just forgetting the China, they opened up already the biggest market in the world, that I'm talking about EU, with an FTA. And now, at the same time, we are fighting whether we will impose the duty on our imported yarn or imported fabric, whether we would put the bonded license off or not. So that's the difference between our competitors and ourselves. So we have to very carefully look into this issue very properly. And মাননীয় আমিরে জামাত একটা চমৎকার কথা বলেছেন, উনি লাল ফিতার কেটে টুকরো টুকরো করে দেওয়ার কথা বলেছেন। আমরা মনে হয় যে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি, অ্যাটলিস্ট আমার কাছে এটা সবচেয়ে বেশি মানে আনন্দের বিষয়, যে লাল ফিতা যদি প্রকৃত অর্থেই টুকরো টুকরো করে দেওয়া যায়, এই একটা জিনিস আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর আমরা যদি একটা সুন্দর পরিকল্পনা করতে পারি এবং ওই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই লাল ফিতার মালিকদের যদি একটু দূরে রেখে, আমরা যারা আজকে সবুজ ফিতা এখানে গলায় বসে আছি, এদেরকে যদি একটু গুরুত্ব বেশি দেওয়া যায়, তাহলেই মনে হয় পরিস্থিতির একটা ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পারবো।